আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের বড় ৩ রাজনৈতিক দলের সঙ্গে কাল বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশের বিদ্যমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রোববার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল ৩টায় বিএনপি, ৪:৩০টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে বলে জানান প্রেস সচিব। শনিবার বিকেলে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। ৩টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল ৩টার সময় বিএনপির সাথে মিটিং আছে, ৪:৩০টায় জামাত এবং সন্ধ্যা ৬টায় এনসিপি। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না জানিয়ে শফিকুল আলম আরও জানান, আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। সব জাতিগোষ্ঠী নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলমতের ঊর্ধ্বে উঠে নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তি ও বিভাজন তৈরির পায়তারা চলছে বলেও অভিযোগ তার। রুদ্র রফিকের রিপোর্ট। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজন করা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ। অনুষ্ঠানে সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের সাথে যোগ দেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি গোষ্ঠী। একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার, জীবন সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করবে বিএনপি। বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নিরাপদ দেশের জন্য আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন দিতে ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে আহ্বান তারেক রহমানের। আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের চাহিদার বাইরে গিয়ে কোনো পিআর পদ্ধতি গ্রহণ করা হবে না। আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। আলওয়ান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
প্রায় 11 বছর পর আয়োজন করা হয় নেত্রকোনা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি দল নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর পদ্ধতির দাবি তুলেছে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হলেও তার দোসররা এখনো তৎপর। যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোড ম্যাপেই এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল, যারা সব সময় দেশকে রক্ষা করেছে। জনগণের চাহিদার বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। কোনো পিআর পদ্ধতি চলবে না। আলোয়ান খান, আরটিভি, ঢাকা। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অতিরিক্ত রক্তক্ষরণে মাথায় জমেছে পানি, দেখতে পাচ্ছেন না এক চোখে, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। এদিকে নূরের খোঁজ নিতে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলেন। আর এ ঘটনায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারে না উল্লেখ করে উপদেষ্টার পদত্যাগ চান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ সেনাবাহিনীর পিটুনিতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকালে জ্ঞান ফিরলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় এখনও শঙ্কা কাটেনি। উন্নত চিকিৎসায় ৬ সদস্যের বোর্ড গঠন করেছেন চিকিৎসকরা। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত। যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে নূরের খোঁজ নিতে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই, কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা, গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। কার নির্দেশে সেনা সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি। সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 6:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় কার্যালয়ের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আমরা দূর থেকে যেটা দেখতে পাই, তারা হঠাৎ করে এসে তারা অগ্নিসংযোগ করে, তারা ভাঙচুর করে, বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র একতলাতে ছিল যেসব ডকুমেন্টস সেগুলোকে
আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর হামলা চালিয়েছে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, পরপর 2টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তফসিল ঘোষণার 3 মাস আগে একটি দলের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা নির্বাচনের দিকে হাঁটার লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, গেল রাতে সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে বাঁচিয়েছে, তবে মব নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের না থাকার শামিল। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নূরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে শামীম হায়দার বলেন, একটি দলকে নিষিদ্ধ করা আরেকটি দলের আদর্শ হতে পারে না। রাষ্ট্রবাহিনীর ওপর আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে তিনি বলেন, বাড়াবাড়ি হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাঠিচার্জ করে। আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু অত্যন্ত আহত হয়েছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না। ডাকসু নির্বাচনে জোরালো প্রচার চলছে প্রার্থীদের। 8 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা জানালেন প্রার্থীদের অনেকে। তবে পরিবেশ নিয়ে শঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরার কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে নির্বাচন উপলক্ষে 7 থেকে 10 সেপ্টেম্বর সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। ভোটের প্রত্যাশায় প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এ সময় ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তার। সেনাবাহিনীর যে বিষয়টা ইতিমধ্যেই একটা আতঙ্ক সৃষ্টি করেছে। গতকালকে সেনাবাহিনীর হামলার নির্মমতা দেখেছেন। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরও বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। 8 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল সংসদের প্রার্থীরাও যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। শিক্ষার্থীদের মাঝে যে ভয় গুজব ছড়ানো রয়েছে ছাত্রদল নিয়ে, সেই ভয় গুজব প্রোপাগান্ডাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাড়া দিচ্ছে। নির্বাচন ঘিরে শঙ্কিত হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ভাবা হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন আমরা প্রশাসনকে বলবো। তবে শুধু ইশতেহার নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায় অনেকে। দলীয় রাজনীতি বন্ধের জন্য যা যা স্টেপ নেওয়ার প্রয়োজন তারা সেসব নেবে, আমরা এটা প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর যতগুলা সুযোগ সুবিধা পাওয়া দরকার এগুলা একজন ভিপি বা অন্যান্য যে প্রার্থী আছে তাদের থেকে এগুলো প্রত্যাশা। আসছে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে প্রার্থীরা। এর মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র সম্মিলন নামে আলাদা 5টি প্যানেল ঘোষণা করেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে কাল। মনোনয়নপত্র জমা 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। গ্রাহকের 5,19,00,000 টাকা বিমা দাবি পরিশোধ করেছে অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলনে গ্রাহকের হাতে বিমা দাবির চেক তুলে দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। এ সময় তিনি বলেন, গ্রাহকের বিমা দাবি যথাসময়ে পরিশোধ করে
করে ন্যাশনাল লাইফ, তাই প্রতিনিয়ত গ্রাহকের সংখ্যা বাড়ছে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। সম্মেলনে সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী ও উপ ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস সহ বীমা কর্মীরা। পরে ঢাকা বিভাগের 150 সফল কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়। আগামী 2 বছরের ভিতরে 3000 কোটি টাকার মানববন্ধন 2024 সালে ছিল 2106 কোটি। 20 সালের 31 ডিসেম্বর ক্লোজিং শেষে আমাদের প্রিমিয়াম দাঁড়াবে 2400 থেকে 2500 কোটি টাকা। ঐতিহ্য ও আধুনিকতার নতুন সূচনার এক অনন্য সন্ধ্যা শিরোনামে বাজারে এলো আলিফ আতর। সন্ধ্যায় এক জমকালো ও মনোরম পরিবেশে আলিফ আতর কোম্পানিটির প্রধান কার্যালয় উদ্বোধন করেন আলিফ আতর কোম্পানির স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম। এ সময় দেশের সেরা ও 1 নম্বর আতর ব্র্যান্ড হিসেবে কোম্পানি গর্বের সাথে গুণগত মান, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্ণধারগণ, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির তিয়ানজিন শহরে আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আগামী রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে নরেন্দ্র মোদীর। সম্প্রতি শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটে ভারতের। এতে নতুন করে বিরোধ ভুলে অংশীদারিত্বের পথে এশিয়ার 2 পরাশক্তি চীন ও ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানে বিঘ্ন ঘটাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে শুক্রবার দেশটি জানায়, আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO ও পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রায় 80 কর্মকর্তাও ভিসা বাতিলের মুখে পড়বেন। রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবে আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।